কখনো কখনো প্রচণ্ড গতিতে ছুটে চলা জীবনের সাথে তাল মিলিয়ে ওঠা যেন ভীষণ দুষ্কর। তারপরও মানুষকে বেঁচে থাকতে হয়, তাল মিলিয়ে চলতে হয়, জীবনের জন্য একটা সিগনিফিক্যান্ট খুঁজে নিতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা হচ্ছে এটা হজবরল ব্লগ। অক্টোবর নভেম্বর এই 2টা মাস আমি ভীষণ পরিমাণে জার্নি করেছি, অনেক কাজ করতে হয়েছে, যে কারণে আমাকে ওইরকম গুছিয়ে ব্লগ করার মতো সময় আমি পাইনি। তো মাঝে মাঝে যে যে মুহূর্তগুলো ভালো লেগেছে সেগুলি আমি ক্যাপচার করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে অক্টোবরের 23 তারিখে আমরা আমাদের বাসার কাছেই হচ্ছে একটা রেস্তোরাঁ, সিক্রেট রেসিপি। তো এই সিক্রেট রেসিপিতে গিয়েছিলাম এমনিতেই, হঠাৎ করে ভালো লাগছিল না, তাই একটু বাইরে খাওয়া দাওয়া করা, মানে হালকা পাতলা। তো আমরা খেয়েছিলাম হচ্ছে মোমো স্যুপ, এটা স্যুপ মোমো। তো এটা খুবই মজা ছিল। আর আসলে এই মোমোটা কিন্তু সব জায়গায় ভালো হয় না। তো সিক্রেট রেসিপির খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, যদিও ওরা একটু এক্সপেন্সিভ। তারপর হচ্ছে যে মাশরুম ক্রিম স্যুপটা, এই স্যুপটা আমার খুবই ফেভারিট। এই স্যুপটা আমরা প্রায়ই খাই, কারণ মাশরুম জিনিসটা শরীরের জন্য খুবই ভালো। তারপর আমরা পটেটো ওয়েজেস নিয়েছিলাম। শেষের দিকে সিক্রেট রেসিপির লোকে, মানে যারা থাকে ওই ভাইয়া আপুরা হচ্ছে প্রায় আমাদেরকে খেতে যেহেতু দেখে, আমরা যেহেতু রেগুলার ওদের ওখানে যাই, তো ওরা বলছিল ওদের একটা কেক আছে, চিজ কেক, এই কেকটা ওদের অফার আছে। তো আসলে কেকটা অনেক টেস্টি, অনেক টেস্টি। তো খাওয়া দাওয়া শেষে আমি একটু ভিডিও করলাম হালকা পাতলা। আর সিক্রেট রেসিপি হচ্ছে এলিফ্যান্ট রোডের দ্য প্লাজা সেন্ট্রালের নিচতলায়। আর এই সিক্রেট রেসিপিটা বাংলাদেশে আরও অনেক জায়গায় আছে। তো এলিফ্যান্ট রোডের এই ব্রাঞ্চটা ভালো, বেশ জমজমাট, অনেকেই যায়। আর ওদের ফুড কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে, সবার কাছে যে ভালো লাগবে তা না। তারপর হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে আমি মুন্সিগঞ্জ গিয়েছিলাম। তো মুন্সিগঞ্জে হচ্ছে এই যে বালুশা, এটা কিন্তু খুবই পুরনো একটা মানে মিষ্টি। মুন্সিগঞ্জ বিক্রমপুর তো খাবার দাবারের জন্য ভীষণভাবে পরিচিত একটা নাম, পরিচিত একটা জায়গা। তো এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় এই জেলাতে। তো মুন্সিগঞ্জ শহরে মিষ্টির কিছু দোকান আছে, এগুলো কিন্তু অনেক ফেমাস। তার মধ্যেও হচ্ছে এই যে আনন্দ মিষ্টিমুখ, এখান থেকে আমরা দই, তারপরে হচ্ছে এই যে বালুশা, তারপর হচ্ছে জিলাপি, তো এগুলো রেগুলারই আমাদের খাওয়া হয়। তো মুন্সিগঞ্জ শহরটা এবং মুন্সিগঞ্জে যে অন্যান্য ডিস্ট্রিক্ট আছে সেগুলোতে খাবার দাবারের জন্য অনেক ধরনের খাবার আছে। যেমন মুন্সিগঞ্জে একটা আমিত্তি আছে, এটা অনলি শুধু মুন্সিগঞ্জেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তো মুন্সিগঞ্জ কেউ যদি না যেয়ে থাকেন অবশ্যই যাবেন, মুন্সিগঞ্জ শহরটা উপভোগ করার মতো একটা জেলা। তো যাই হোক, এরপরে হচ্ছে ঢাকায় চলে আসলাম। ঢাকায় একটু কাজ ছিল বনশ্রীতে, তো বনশ্রীতে আমার আসলে তেমন একটা যাওয়া হয় না। তো কোনো একটা কাজের কারণে সেখানে গিয়েছিলাম, তো বাইরের পরিবেশটা একটু ভিডিও করছিলাম। আসলে ঢাকাটা তো আর ছোটোখাটো কোনো জায়গা না, ঢাকাটা অনেক বড়, অনেক অনেক এরিয়া থাকে, যে সব এরিয়াতে আমাদের যাওয়া হয়ে ওঠে না। তো বিকেলের পরিবেশ, বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগছিল, কারণ নভেম্বরের শুরুটা হয়েছে, তেমন গরম যে ছিল আগের কয়েক মাস যে আমরা গরম অনুভব করছিলাম, সেই গরমটা কিন্তু কমে গিয়েছে। তো একটু অন্যরকম, একটু আরাম আরাম পরিবেশ কাজ করছিল। তো রিক্সা দিয়ে যখন বাসায় ফিরছিলাম তখন বাইরের পরিবেশটা উপভোগ করতে ভীষণ ভালো লাগছিল। আর প্রত্যেকটা মানুষেরই উচিত পরিবেশ, প্রকৃতির সাথে সময় কাটানো, কারণ যত বেশি আমরা নেচারকে নিজের ভিতরে ধারণ করতে পারবো, নেচারের কাছাকাছি যেতে পারবো, তত কিন্তু আমাদের জীবনটা সুন্দর থাকবে, জীবনটা গোছালো থাকবে, জীবনটা অনন্য হয়ে উঠবে। তো যাই হোক, আমাদের কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা দরকার ছিল, বাসায় কিছু গ্রোসারি, তারপরে বেশ কিছু বেশ কিছু জিনিসপত্র দরকার ছিল। তো আমার হাজব্যান্ড আবার জুতা কিনবে, আমরা আসলে বাটাতে গেলাম। বাটার যে ডিজাইনগুলো সেটা অনেক দিন হয়ে গিয়েছে, তো আমরা অ্যাপেক্সে গেলাম। বাটার জুতার দোকানে গিয়ে আমাদের তেমন একটা পছন্দ হয়নি। তো নর্মালি কিন্তু আমরা বাটার জুতা পরি। তো এরপরে গেলাম হচ্ছে অ্যাপেক্সে। অ্যাপেক্সে গিয়ে
অ্যাপেক্সের যে ভাইয়ারা ওনারা এত ভালো বিহেভ করে, তো ওনাদের এই ভালো বিহেভের কারণেই হচ্ছে আমাদের জুতা কিনতে হয়েছে। বেসিকলি আমার জুতা কেনার জন্যই আমি গিয়েছিলাম অ্যাপেক্সে। আমার জুতা কেনার পর যে ভাইয়াটা সার্ভিস দিচ্ছিল উনি বলল যে স্যার আপনার জন্য এক জোড়া নেন। তো উনি তো নাছোড়বান্দা, উনি আমার হাজব্যান্ডকে এক জোড়া জুতা দিলেন। আসলে এই জুতাটা ভীষণ সুন্দর ছিল। বাংলাদেশে বর্তমানে ব্যবসা বাণিজ্যর অবস্থা খুবই খারাপ, তারপরও মানুষের জীবনযাপন চলছে, ব্যবসা বাণিজ্য মানুষ তার নিজের মতো করে চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর আমাদের যেখানে প্রয়োজন আছে, আমাদের জীবনের যেখানে চাহিদা আছে, আমাদের জীবনের যে গতি সেটার সাথে তো আমাদের তাল মিলিয়ে বলি বা মানিয়ে নেওয়া বলি, মানিয়ে নিতেই হয়। তো অ্যাপেক্সের যে শোরুমটা সেটা একটু ঘোরাঘুরি করছিলাম আমি, আর হচ্ছে বিভিন্ন জুতা দেখছিলাম। আর ওরা ওদের সাথে যে অনেক সময় থাকে না যে বিভিন্ন দোকানে গেলে ওরা ইয়ে করতে চায় না, কোঅপারেট করতে চায় না, তারপর হচ্ছে কি বলবো, খুব একটা ভালো সার্ভিস দেয় না। কিন্তু অ্যাপেক্সের সার্ভিস প্লাস হচ্ছে জুতার কোয়ালিটি যথেষ্ট ভালো। তো পরবর্তী ব্লগে আমি আমার জুতাগুলো দেখাবো। এরপর হচ্ছে নভেম্বরের 15 তারিখ আমি গেলাম হচ্ছে আমার চাচার বাসায় না, ঠিক আমার চাচাতো বোনের বাসায়। সেখানে গেলাম, স্নিগ্ধা অনেক রকমের মজার খাবার রান্না করেছে। ওর যে রোলটা ছিল, এই রোলটা আমি ভেবেছিলাম স্বপ্নের রান্না করা, পরে দেখি যে না, ও নিজেই তৈরি করেছে। তারপরে কাকুর সাথে আর আমার আরেকটা কাজিন শৈলীর সাথে আমরা অনেক আড্ডা দিলাম, অনেক গল্পগুজব করলাম জীবন নিয়ে, সাহিত্য নিয়ে। তারপর স্নিগ্ধা একটা কবিতা পাঠ করলো। এই হচ্ছে রোলটা। এই রোলটা আমি ভেবেছিলাম স্বপ্ন বা মিনা বাজারের কোনো রোল, পরে শুনলাম যে ও নিজের হাতেই বানিয়েছে। আমার কাছে খুব ভালো লাগলো। স্নিগ্ধা ভীষণ ভালো রান্না করে। তারপর হচ্ছে কফি খেলাম, খুব সুন্দর একটা সময় কাটলো। আর এই হচ্ছে স্যুপ নুডলস, এটা আমি নিজের মতো করে তৈরি করেছি। এই নুডলসটা হচ্ছে কোরিয়ান নুডলস, যেটা বাজারে পাওয়া যায়, স্পাইসি কোরিয়ান নুডলস। তো এটাকে আমি আমার মতো করে তৈরি করেছি। আসলে 2 দিন তৈরি করেছি, 2 রকম, 2 দিন না, একদিনে হয়তো 2বার আমরা খেয়েছি। কারণ হচ্ছে আমরা যেহেতু এখন হাজব্যান্ড ওয়াইফ দুজন 2 জায়গায় থাকতে হচ্ছে, মাসে 2বার হচ্ছে আমাদেরকে 2 জায়গায় থাকতে হচ্ছে। তো বাসায় অনেক ধরনের খাবার থাকে যেগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই টুকটাক যেগুলো শুষ্ক খাবার থাকে সেই খাবারগুলো আমরা খেয়ে ফেলি। তো এটা হচ্ছে সকালবেলা আমি দিয়েছিলাম, সকালে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছিলাম সাথে। আর এই কোরিয়ান নুডলসটার সাথে 2 ধরনের স্পাইস থাকে, একটা তো থাকে পরিবেশনের জন্য আর একটা হচ্ছে স্পাইসির জন্য। তারপর আমরা খাওয়া দাওয়া করে আমাদের আরও কিছু টুকটাক কাজ ছিল, সেটা করার পর আমরা গেলাম হচ্ছে একটা প্রকাশনীতে। আর ওই প্রকাশনীর সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের বই প্রকাশ হবে। সেই সাথে হচ্ছে এই প্রকাশনী থেকেই আমার ফার্স্ট বুক প্রকাশ হয়েছিল অনেক বছর আগে, সেই 2006-এর দিকে। তো বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল, ঝকঝকে রোদ, আর বাইরের ঝকঝকে রোদের সাথে সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগছিল। আসলে ঢাকা নিয়ে আমাদের অনেক কমপ্লেন যে ঢাকা সিটিটা দিনে দিনে বিষাক্ত হয়ে যাচ্ছে, অনেক মানুষের সমাগম হচ্ছে। আসলে ঢাকাটা সুন্দর আছে, কিন্তু আমরা মানুষরাই সেই সৌন্দর্যকে নষ্ট করছি আমাদের খারাপ প্রবণতা দিয়ে, বা আমাদের ভিতরে যে নগর রক্ষা করা, নগরের সৌন্দর্য বর্ধন, সৌন্দর্য রক্ষা করার ব্যাপারে সেই ধরনের সচেতনতা বা প্রবণতা নাই। কিন্তু আমি যখনই, যেহেতু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তো আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা অনেক আবেগের বিষয়, অনেক আবেগের জায়গা। আমি ছিলাম ফজিলাতুন্নেসা মুজিব হলে, আর আমার হাজব্যান্ড ছিল ডক্টর শহীদুল্লাহ হলের। তো আমরা যখন টিএসসি ক্রস করি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা ক্রস করি, আমাদের ভিতরে একটা অন্যরকম নস্টালজিয়া ভাব কাজ করে, অন্যরকম একটা ভাবাবেগ কাজ করে, কিংবা আমরা সেই স্মৃতিকাতর হয়ে যাই। আমাদের ছাত্রজীবন আমাদেরকে মানে টেনে নেয় সেই দিনগুলোর কাছে। তো আমরা দুজনে অনেক ছাত্রজীবনের গল্পগুজব করছিলাম। তো গল্প করতে করতে আমরা প্রকাশনীতে চলে আসছি। তো একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ হচ্ছে, স্ক্রিপ্টটা বেশ
বড়। তো এটা নিয়ে বেশ অনেক কিছুর পরিবর্তন, তারপরে পরিমার্জন। অনেকেই মনে করে যে একটা স্ক্রিপ্ট লিখে জমা দিলেই বুঝি বই প্রকাশ হয়ে যায়। আসলে একটা বই প্রকাশ করা যে কত কঠিন, এটা যারা বই প্রকাশনার সাথে জড়িত, যারা লেখালেখি করে তারাই জানে। আর বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, যে দেশে জ্ঞান চর্চাকে সবচেয়ে তুচ্ছভাবে দেখা হয়, জ্ঞান চর্চাকারীকে সবচেয়ে বেশি অমূল্যায়ন করা হয়। আর অন্য সব কিছুই ঠিক আছে। তো যে কারণে বাংলাদেশের আজকে এই অবস্থা। যাই হোক, আমরা আবার পরের দিন গেলাম। তো আমার হাজব্যান্ড হচ্ছে ওই প্রকাশনীরই যে ডেস্কটপ আছে সেখানে বসে বেশ কিছু অংশ আবার যোগ হবে, বেশ কিছু অংশ আবার কাটা পড়বে, মানে বাদ পড়বে। তো ওগুলো আর কি ঠিকঠাক করে দিচ্ছিল। আর ছোটোখাটো কিছু ব্যাপার ছিল, মানে সেখানে কি কি পরিবর্তন হবে না হবে। তো এই পাণ্ডুলিপি রেডি করাটাই কিন্তু ভীষণ ভীষণ কঠিন। তো এরপরে হচ্ছে প্রকাশক ভাইয়ের সাথে কথা হচ্ছিল। যেগুলি আগে গুছান নাই, এখন একটু আপনি যদি 5 বার পড়েন, 5 বার রিভাইজ করলে আরো যতবার পড়বেন তত রিভাইজ করবেন। আপনি এটা 2-3 বার রিভাইজ করেন, আর আপনার রিভাইজ হয়ে গেলে আমাকে দেন, আপনার বই বের হয়ে যাবে, কোনো চিন্তা করার আমরা যতটুকু কথা রাখবো, আপনাকে বলি মানুষজন কিন্তু কথা রাখবে না। আমাদের লোকজন কিন্তু খুব ভালো লোক না, এটা। তো প্রকাশনীর অফিস থেকে বের হয়ে আমরা আরেকটা জায়গায় গেলাম। সেখানে হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল এবং আমাদের যে প্রতিবেশী তার সঙ্গে দেখা করা। তো সেখান থেকে আমরা আবার গেলাম হচ্ছে কুসুম রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এটা হচ্ছে ওই ফকিরাপুলেই, মানে আমাদের যে প্রকাশনী, সেই প্রকাশনীর সাথেই কিন্তু এই রেস্তোরাঁটা। ফকিরাপুল, এটা হচ্ছে নটরডেম কলেজ প্লাস হচ্ছে টিএনটি অফিস, টিএনটি যে কলেজ সেখানে তার অপোজিটেই হচ্ছে এই রেস্তোরাঁটা। তো একটা সময় মতিঝিলের হীরাঝিল খুবই খুবই ফেমাস, আমরা সবাই কম বেশি জানি। তো মতিঝিলে কিন্তু আরও মতিঝিল, ফকিরাপুল এই জায়গাগুলোতে কিন্তু আরও অনেক ধরনের খাবার দাবার রেস্তোরাঁ আছে। তো যাই হোক, সেখানে আমরা বিফ কাবাব, তারপরে হচ্ছে চিকেন ঝাল ফ্রাই আর হচ্ছে গার্লিক নান খেলাম। আর এরপরে হচ্ছে রাতেবেলা রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, তো একটু লেট নাইট হয়ে গিয়েছিল। পরে ভাবলাম যে এই ডিম দিয়ে এই বাসায় যেহেতু আরও নুডলস আছে সেটা করি। তো ডিম নুডলসটা বেশ মজাই হয়েছে। এরপরে হচ্ছে অনেক দিন ধরে আমার ভ্রু প্লাক করা হচ্ছিল না, নিজে যত্ন নেওয়া হচ্ছিল না। আমি একটু অসুস্থ বলা যায়, কয়েক মাস ধরে আমি বেশ অসুস্থ, কয়েক মাস না কয়েক বছরও বলা যায়। মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যাই। আর মানুষের শরীর তো অসুস্থ হবেই, সবসময় তো আর সুখী ভাইব নিয়ে থাকা যায় না, তাই না? আর এই পার্লারটা হচ্ছে আমাদের বাসার কাছেই, এলিফ্যান্ট রোড, আর নাম হচ্ছে গ্ল্যাম আপ বাই ইসরাত। তো প্রায় আমি এখানে যাই ওদের কিছু সার্ভিস নিতে। বর্তমানে পার্লার সার্ভিস নেওয়া ভীষণ এক্সপেন্সিভ, তারপরেও কিছু কিছু সার্ভিস থাকে ইচ্ছে করলে একা একা নেওয়া যায় না, তাই আমাদেরকে বাধ্য হতে হয় পার্লারে যেতে। তো যাই হোক, এটাও হচ্ছে 23শে নভেম্বর আমরা গিয়েছিলাম হচ্ছে সিক্রেট রেসিপিতে গার্লিক মাশরুম এবং মাশরুম স্যুপ খেতে। এটা আমরা প্রায়ই খাই। তো আমাদের মন খারাপ, তাই খাবারের সাথে একটু ভালো থাকার চেষ্টা করা। বাংলাদেশ যেহেতু ভালো নাই, আমরা কেউই ভালো নাই, তো ভালো থাকার চেষ্টা করি এটা সেটা করে। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ভালো খাবেন, ভালো জীবনযাপন করবেন, পজিটিভ মানুষের সাথে থাকবেন, পজিটিভ থাকবেন। জীবনটা অনেক সুন্দর, পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন, জীবন সুন্দর রাখতে পারলেই বেঁচে থাকা আনন্দময়। আল্লাহ হাফেজ।